ডাব্লিউডাব্লিউই এর অন্যতম সফল একটা ট্যাগ টিম গ্রুপ ছিল দ্য উসো। সেখানে জিমি এবং জে উসো নামে দুইটা ভাই ছিল যারা খুবই পপুলার ছিল। বিশেষ করে তাদের মধ্যকার যে একাত্মবোধ, তাদের দেখতে একই রকমের মুভ তারা ইউজ করে এবং তাদের মধ্যকার ম্যাচের যে কম্বিনেশন, যে মুভগুলো, এগুলো সত্যি অসাধারণ ছিল। সেই কম্বিনেশনের মধ্য থেকে উঠে আসা জে উসো, যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর অন্যতম সমস্যার একটা কারণ, সমস্যার একটা নাম। আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব কেন জে উসো বর্তমানে আমাদের অডিয়েন্সের কাছে এমন একটা জায়গায় চলে গিয়েছেন যে আমরা তাকে সহ্যই করতে পারতেছি না, এবং ডাব্লিউডাব্লিউইর কাছে একটা সমস্যার নাম জে উসো। তার এই যাত্রা শুরু হয় যখন রোমান রেইন্স হিল টার্ন করে এবং তিনি একটা ভালো পজিশনে চলে যান ক্যারিয়ারে সর্বপ্রথম 2020 সালের পরবর্তীতে। তখন জে উসোকে রোমানের একজন সাঙ্গ হিসেবে দেখানো হয়। তিনি অনেক ভালো পারফর্ম করতে থাকেন, বিশেষ করে তাকে যখন আস্তে আস্তে প্রতিবাদী একটা চরিত্র দেয়া হয়। প্রতিবাদী মানে তিনি আলাদা, রোমানের বিরুদ্ধে তিনি চলে গেলেন। স্বভাবতই হিলের বিরুদ্ধে কেউ গেলে তাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি, সেখান থেকে আমরা তাকে সাপোর্ট করা শুরু করি এবং আমাদের সাপোর্ট পেয়ে পেয়ে তিনি এমন একটা জায়গায় চলে গিয়েছেন বর্তমানে যে তাকে আমরা আর সাপোর্ট করতেই পারছি না। ব্লাড লাইন থাকাকালীন সময়ে জিমি এবং জে উসো মিলে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলেন। বিশেষ করে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, ডাবল চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং তাদের মধ্যকার যে সময়টা দর্শকরা তাদেরকে অনেক ভালোই বাসছিল। তবে পরবর্তীতে যখন তিনি রোমানের বিরুদ্ধে চলে গেলেন এবং জিমিকেও তার সাথে নিয়ে নিলেন এবং সমস্যা শুরু হতে থাকে এখান থেকেই। সমস্যা 1, মানি ইন দ্য ব্যাংক 2023, রোমান রেইন্স এবং সোলো সিকেওয়া ভার্সেস জিমি উসো এবং জে উসো। এই ম্যাচের সমস্যাটা কী ছিল? সমস্যা হচ্ছে মেইনলি রোমান রেইন্সকে হারানো, এবং কাকে দ্বারা হারানো হয়েছে? জে উসোকে দ্বারা হারানো হয়েছে। হারানো নিয়ে সমস্যা না, হারতেই পারে, কিন্তু রোমানের ওই সময়টা ছিল একটা এলিট সময়, যে সময় তাকে হারানো মানে ছিল একটা বড় ধরনের দুর্ঘটনা। তাকে একদম ক্লিনলি হারিয়ে দেন আমাদের জে উসো। তবে এখানে যদি রোমানের পরিবর্তে সোলো সিকেওয়াকে পিন করে হারানো হতো তাহলে ম্যাচের রেজাল্টটা অনেক ভালো একটা জায়গায় পৌঁছে যেত বলে আমি মনে করি। সমস্যা 2, জিমি উসো ভার্সেস জে উসো। আমরা দেখি যে একটা ম্যাচে যখন জে উসোকে বিট্রে করে তার ভাই জিমি উসো, পরবর্তীতে তাদের মধ্যে একটা ফিউড তৈরি হয় এবং এই ফিউড রেসলম্যানিয়া 40-এ গিয়ে পৌঁছায়। রেসলম্যানিয়া 40-এ ভাই বনাম ভাই এরকম একটা ম্যাচ অবশ্যই সেটা টানটান উত্তেজনার মধ্যে হতে হবে, তাই নয় কি? আমরা আগে দেখিয়ে আসি স্যামি জেইন ভার্সেস কেভিন ওয়েন্স, এরকম একটা ম্যাচ হইলে ম্যাচটা একদম ইউনিক হয়, ম্যাচটায় টানটান উত্তেজনা থাকে। কিন্তু আমরা এই ম্যাচে কি দেখলাম? জিমি উসো এবং জে উসো একটা মিডিওকর একটা ম্যাচ হইলো, আমরা একদম বোরিং ফিল করলাম এবং আমরা যেরকম আশা করতেছিলাম সেরকম কিছুই ঘটলো না এই ম্যাচে। এই ম্যাচটা ফিল করা মেন কারণটা কী ছিল জানেন? কারণ একটা ভালো ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল না। দুজন ভাই ছিলেন, দুজন একটা ট্যাগ টিম পার্টনার ছিল, পরবর্তী তাদের মধ্যে যে একটা বিভেদ তৈরি হয়, একটা স্টোরি তৈরি করে শেষমেশ রেসলম্যানিয়াতে একটা ম্যাচ যে আসবে এই সময়টা তাদেরকে দেয়া হয়েছিল না, যার ফলশ্রুতিতে আমরা এই ম্যাচটাকে একদম একটা বোরিং ম্যাচ হিসেবে চিহ্নিত করতে পারি। এবার আসা যাক জে উসোকে নিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলো। সমস্যা শুরু হয় জে উসোর একটা বিজয়ের মাধ্যমে, যেটা ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতেন, পরবর্তীতে তাকে আমরা অনেক ভালো বলি। তার যে ঈদ ক্যাম্পেইন ছিল, যে ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে, বিশেষ করে ইয়ং পিপল, আমরা তাকে খুব সাপোর্ট করতেছিলাম। তিনি অডিয়েন্সের মধ্যে থেকে এন্টার করতেন এবং তার যে প্রোমোগুলো ছিল সেগুলো আসলে দেখার মতো ছিল। এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত হয়তো তার ঠিক ছিল। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে 2025 সালের রয়্যাল রাম্বলে। সবাই চাচ্ছিল সিএম পাঙ্ক না হলে জন সেনা ম্যাচটা জিতুক, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ জিতে যান আমাদের জে উসো। তো রয়্যাল রাম্বলের শর্ত সাপেক্ষে যিনি রয়্যাল রাম্বল জিতবেন তিনি রেসলম্যানিয়াতে একটা টাইটেল শট পাবেন। তার পরিপ্রেক্ষিতে তিনি একটা টাইটেল শটও পেয়ে যান। যাই হোক তাকে জেতানোর যৌক্তিকতাটা মূলত কী ছিল এটা আমাদের এখনও মাথায় আসতেছে না, কারণ এই ম্যাচে সিএম পাঙ্ককে আগে এলিমিনেট করা হয়েছে, সিএম পাঙ্ক বাদ, কিন্তু তখনও জে উসো এবং জন সেনা রিংয়ের মধ্যে ছিলেন। দেখা যায় কি জন সেনাকে এলিমিনেট করে আমাদের জে উসো হয়ে গেলেন। যে রেসলার কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেল হারিয়েছেন, একটা টাইটেল শটে অলরেডি ছিলেন, তাকে আবার রয়্যাল রাম্বল এনে রয়্যাল রাম্বল জিতিয়ে দেওয়া, এইটা কতটা যৌক্তিক ছিল আমার মাথায় এখনও আসছে না। রেসলম্যানিয়া 41 জে উসো ভার্সেস গুন্থার। একটা রুমার চলেছিল তখন যে গুন্থার চাচ্ছিলেন না জে উসোর সাথে ম্যাচ খেলতে। এটাই স্বাভাবিক, কারণ গুন্থার তিনি তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলটা এমনভাবে হোল্ড করেছিলেন যে টাইটেলটা তার সাথে অনেক মানিয়েছিল এবং তিনি এই টাইটেলটা কখনোই জে উসোর মতো একজন মিডিওকর রেসলারের কাছে হারাতে চাইবেন না। যাই হোক ম্যাচ হতে থাকে এবং ম্যাচটা আমাদের যেরকম আশা ছিল তার থেকে একদম বাজে হয়। ম্যাচে অনেক বস দেখা যায় এবং আমরা গুন্থারের যে এভারেজ ম্যাচগুলো দেখে আসি, বিশেষ করে টাইটেল শট, সেরকম এভারেজ ম্যাচের চেয়ে খুবই নিম্নমানের একটা ম্যাচ হয় এইটা। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে আমাদের জে উসো এখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলটা জিতে নেন।
যাই হোক, এই দুর্ঘটনা বেশি দিন স্থায়ী হয় নাই। মাত্র 51 দিন পর গুন্থার তার টাইটেল রিটেন করে এবং আমাদেরকে একটা বড় ঝামেলার হাত থেকে বাঁচান। 2025 সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলের জন্য একটা ব্যাটল রয়্যাল হয়, যেখানে অলৌকিকভাবে আবার আমাদের জে উসো টাইটেল শট পেয়ে যান। তিনি সিএম পাঙ্কের সাথে ম্যাচ খেলতে থাকেন। এটা একটা ড্রিম ম্যাচ ছিল সিএম পাঙ্কের জন্য, তিনি চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। এরকম একটা ম্যাচে অবশ্যই সবার এক্সপেকটেশন থাকে যে ম্যাচটা খুবই টান উত্তেজনার হবে, কিন্তু এই ম্যাচটা একটা মিডিওকোর বা অ্যাভারেজ লেভেলের ম্যাচ হয় এবং যদিও সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতে যায়, যদি জে উসো এই ম্যাচটা জিততো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা আমরা আবার দেখতে পারতাম ডাব্লিউডাব্লিউইতে। কিন্তু জে উসোকে নিয়ে বর্তমানে সমস্যাটা মূলত কি? যখনই কোনো বড় ধরনের টুর্নামেন্ট আসে, বড় ধরনের অপরচুনিটি আসে, আমরা দেখতে পাই জে উসো সবার আগে আছেন এবং সারপ্রাইজিংলি জে উসোকে সেই ম্যাচে জেতানো হয় বা তাকে একদম টাইটেল শটে দিয়ে দেওয়া হয়। এরকম ইনসিডেন্ট আমরা বারবার দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। যাই হোক, এই প্রবলেমের সলিউশন কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে জে উসোকে কিছুদিনের জন্য লিভ দেওয়া হোক, জে উসোকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হোক। তবে আমার মনে হয় জে উসোকে বর্তমানে যদি ভালো একটা জায়গায়, ভালো একটা পজিশনে নেওয়া দরকার হয় এবং আমাদের দর্শকদের মন জয় করতে হয়, তাহলে তাকে অবশ্যই ট্যাগ টিমের মধ্যে আনা উচিত। কারণ আমার আগের একটা ভিডিওতে আগেই বলেছিলাম যে জে উসো এবং জিমি উসো হচ্ছেন বাই বন্ড ট্যাগ টিম গ্রুপের পার্টনার। তারা যদি পার্টনার থাকেন তাহলে তারা অনেক ভালো করবেন। তারা ট্যাগ টিম টাইটেল যতবার জিতুক না কেন আমাদের চোখে কখনো সেটা খারাপ মনে হবে না, কারণ তারা দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। ট্যাগ টিম হিসেবে তারা একদম পারফেক্ট। যাই হোক ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কেন জে উসো এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমাদেরকে বারবার বোরিং ফিল করাচ্ছেন, এবং তার এই সমস্যার সমাধান কি হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।